শব্দ পেয়ে যারা মুখ তুলে তাকালো। ইয়োভানকে দেখেই কপাল কুঁচকে ফেলল। এইখানে কি সকাল সকাল আবার চলে এসেছিস জ্বালাতে? ইয়োভান, এসব পাগলামো কবে ছাড়বি? ইয়োভান কিছু না বলে শুধু দাঁত বের করে হাসল। তারপর একদম যারার সামনের চেয়ারটা টেনে বসে পড়ল। বসার ভঙ্গিটা বেপরোয়া, পা দুটো ছড়িয়ে, হাত দুটো চেয়ারের হাতলে। জগিং করে আসা শরীর থেকে এখনো হালকা ঘামের গন্ধ। শার্টের উপরের দুটো বোতাম খোলা। ও বউ, বউ গো, একবার বলো না ভালোবাসি তোমাকে, আমার বাচ্চার মা বানিয়ে দেব। যারা চোখ কপালে তুলল, রাগে ফুঁসছে কিন্তু ঠোঁট চেপে হাসি আটকাচ্ছে। বিয়াদব, লজ্জা করে না? সিনিয়র মেয়েকে বউ বানাতে চাস, আবার ইটিস পিটিস করার চিন্তা করিস। ছি, আমি তোর 6 বছরের বড়, বিয়াদব। ইয়োভান চেয়ার থেকে একটু ঝুঁকে এলো। সিনিয়র মেয়েরা একটু বেশি রোমান্টিক হয়। তুমিও তো প্রতি রাতে স্বপ্নের ভেতরে খেয়ে দাও আমাকে, তখন যে সকালে কষ্ট করে গোসল করতে হয় আমার। আমি কিছু বলি? রাতে বলো আমি আরো তোমাকে সাহায্য করি সব করতে। কথাটা শুনেই যারার কান লাল হয়ে গেল। হাতের ফাইলটা শক্ত করে চেপে ধরল। আস্তাগফিরুল্লাহ, একটু তো শরম কর। তোর খাতনাও দেখেছি আমি আমার সামনে ঘুরে বেড়াতি লেংটু হয়ে। ইউভান এবার উঠে দাঁড়ালো। টেবিল ঘুরে যারার একদম কাছে চলে এলো। যারা চেয়ারে বসা, আর ইউভান দাঁড়িয়ে। উপর থেকে ঝুঁকে ফিস ফিস করে বলল, গলার স্বর নিচু করল। তার মানে ছোটবেলায় আমার ছোট মিয়া দেখে রেখেছ? আরে প্যারা নিও না, ছোটবেলায় আমার ছোট মিয়া ছোট ছিল, তবে এখন বড় হয়ে গেছে বলেই চোখ টিপ দিল। যারা আর পারল না, ফাইলটা দিয়ে টাস করে ইউভানের বুকে মারল। যা, বের হ বলছি আমার কেবিন থেকে, অসভ্য কোথাকার। ইউভান হাসতে হাসতে পেছাতে পেছাতে দরজার দিকে গেল। যাওয়ার আগে আবার ঘুরে বলল, যাচ্ছি ডাক্তার আপা, তবে আপনার পিছু ছাড়ছি না। সিনিয়রদের রোমান্টিকতা টেস্ট করার আমার শখ, আর এখন বের হতে বলছেন? এক সময় আপনিই বলবেন, কাছে আসো যান। দরজাটা ভেজিয়ে দিয়ে বেরিয়ে গেল। আর ভেতরে যারা বসে রইল বুক ধুকপুক করতে করতে। রাগও হচ্ছে, লজ্জা লাগছে, আবার ঠোঁটের কোণে অজান্তেই হাসিটাও লেগে আছে। সকালবেলা দেওয়ান পরিবারের সবাই নাস্তা করতে বসেছে। সকালে নাস্তা করে ইলহাম দেওয়ান আর মেহজাবিন দেওয়ান হাসপাতালের ডিউটিতে চলে গেছেন। যাওয়ার আগে দুজনেই আদিবার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এখন ডাইনিং টেবিলে বসে আছেন ইকবাল দেওয়ান, আরিবা দেওয়ান, ইয়াস, ইউভান আর আদিবা। আদিবা এখনো একটু সংকোচ নিয়ে বসে আছে, মাঝে মাঝেই চারপাশের সবার দিকে তাকাচ্ছে। এখনো বিশ্বাসই হচ্ছে না সে এই পরিবারের একজন। আরিবা দেওয়ান তার প্লেটে আরও একটা পরোটা তুলে দিয়ে বললেন, এত কম খেলে হবে, আর একটু খা আম্মা। আদিবা আস্তে করে বলল, জি খাচ্ছি আম্মু। এদিকে নাস্তা শেষ করেই ইয়াজ আর কোনো কথা না বলে ড্রয়িং রুমের সোফায় গিয়ে আধশোয়া হয়ে পড়ল, হাতে মোবাইল। আজ তার দিনের বেলায় কোনো ডিউটি নেই। রাতে হাসপাতালে শিফট, আর বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠান আছে। তাই আজকে একটু আরাম করেই সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। মোবাইল স্ক্রল করতে করতে সে একেবারে নিজের জগতে ডুবে আছে। ডাইনিং টেবিলে বসে আদিবা অজান্তেই কয়েকবার তার দিকে তাকালো।
আবার দ্রুত চোখ নামিয়ে নিল। কেন জানি না ডাক্তার সাহেবকে চোখের সামনে দেখলেই তার বুকের ভেতরটা কেমন অদ্ভুত হয়ে যায়। ঠিক তখনই ইকবাল দেওয়ান সকালের পত্রিকা খুলে মনোযোগ দিয়ে খবর পড়ছিলেন। হঠাৎ ব্রু কুঁচকে বললেন, এই যে দেখো, এখনো দেশে কত জায়গায় বাল্যবিবাহ হচ্ছে। আইন আছে, সচেতনতা আছে, তারপরও এসব বন্ধ হচ্ছে না। যারা এসব করে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ইয়াসও গম্ভীর হয়ে বলল, ঠিকই বলেছ আব্বু। ইউভান মাথা নেড়ে বলল, এসব একদমই ঠিক না। সিনিয়র আপু থাকতে ছোট মেয়েদের বিয়ে করে কি পায়? কথাটা শুনে ইকবাল দেওয়ান কেসে উঠল। কাশির শব্দে পুরো ড্রয়িং রুম থমথমে হয়ে গেল। তিনিও সিনিয়র আপুকে বিয়ে করেছেন। মেহজাবিন দেওয়ান তার থেকে 5 বছরের বড়। ইকবাল দেওয়ান চোখ সরু করে ইউভানের দিকে তাকালেন। এই ছেলে কি তাকে ইন্ডিকেট করে কথাটা বলল? বয়স 50 পেরিয়েছে, কিন্তু বউয়ের সামনে এখনো ভয় পান। যৌবনকালে তিনিও প্রচুর দুষ্টামি ফাজলামো করেছে। এসব ভাবনার ভেতরে পাশ থেকে আরিবা দেওয়ান চায়ের কাপ হাতে নিয়ে মুচকি হাসলেন। ইকবাল দেওয়ানের দিকে তাকিয়ে আস্তে করে বললেন, কি ভাইজান, গলায় আটকে গেল নাকি? ইকবাল দেওয়ান আমতা আমতা করে বললেন, না, ধুলা গেছে গলায়। ইউভান আর ইয়াস মুখ চাওয়াচাওয়ি করে ফিক করে হেসে ফেলল। ছেলেগুলো ভারী বজ্জাত হয়েছে, বাপ চাচাদেরও ছাড়ে না। ইকবাল দেওয়ান বুঝলেন এখন আর বেশি কথা তুললে উল্টো প্যাচ লাগিয়ে দেবে। তাই গম্ভীর মুখ করে পত্রিকাটা হাতে নিয়ে বললেন, হুঁ, বড়রা কথা বললে মাঝে কথা বলতে নেই। ভার্সিটি নেই তোমাদের আজকে? না থাকলে আদিবা মাকে স্কুলে ভর্তি করিয়ে তোমরা দিয়ে আসবা। সেই দায়িত্ব তোমাদের দিলাম আজকে। আচ্ছা বড় আব্বু, আমি আর ইয়াস আদিকে ভর্তি করিয়ে দিয়ে আসবো বলে ইউবান ফিসফিস করে ইয়াসকে বলল, দেখলি বড় আব্বু লজ্জা পাইছে কেমনে কথা ঘুরালো। সিনিয়র বউয়ের পাওয়ার আলাদা। ইয়াস দাঁত দিয়ে ঠোঁট চেপে হাসি আটকালো। ইকবাল দেওয়ান আবার আফসোসের সুরে বাল্যবিবাহের কথা বললেন। টিভি নিউজে দেখিয়েছে একটা মেয়ে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে। শ্বশুর বাড়ির টর্চার সহ্য করতে না পেরে মেয়েটা গেছে। আদিবার থেকে 3 বছরের বড় হবে মেয়েটা, খুব জোর। সেজন্য তিনি বারবার এই একই বিষয় নিয়ে আফসোস করছে। ছি ছি, কি যোগ আসলো! অল্প বয়সে বিয়ে দিয়ে মেয়েটার জীবনটাই শেষ করে দিল। বাল্যবিবাহ একদমই ঠিক না। কথা বলার ভেতরে সোফায় আধশোয়া অবস্থায় বেখেয়ালে ইয়াজ বাবার কথায় সুর মিলিয়ে বলে উঠল, একদম ঠিক বলেছ আব্বু। যে ছেলেরা বাল্যবিবাহ করে তাদের ধরে টুনটুনি দেওয়া উচিত। কথাটা মুখ দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই যেন সময় এক মুহূর্তের জন্য থেমে গেল। ইয়াজের নিজের চোখ কপালে উঠে গেল। ইন্না লিল্লাহ! মনে মনে নিজের জিভটাই যেন কামড়ে ধরল সে। আস্তাগফিরুল্লাহ, একটু বেশি বলে ফেললাম না? আমি নিজেই তো পরিস্থিতির কারণে বাল্যবিবাহ করে বসে আছি। দিলে ভবিষ্যতে বাবা হব কিভাবে? ইয়া আল্লাহ! মুখটা আমার আগে চলে, মাথা পরে কাজ করে। আমার কথা সিরিয়াসলি নিও না প্লিজ। ওপাশে বসে থাকা আদিবা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল ইয়াজের দিকে। বাল্যবিবাহ নিয়ে কথা বলতে দেখি তার উপর এমন উদ্ভট কথাবার্তা ইয়াজের মুখ থেকে শুনে তার ছোট্ট মস্তিষ্কে যতটুকু ধরা দিল তাতে বেশ লজ্জা পেল। পরের মুহূর্তেই তার গলায় খাবার আটকে গেল। কাশতে শুরু করতেই সবাই চমকে উঠল। ইকবাল দেওয়ান তড়িঘড়ি করে উঠে বললেন,
আরে, আরিবা তাড়াতাড়ি পানি দাও আদিমাকে। আরিবা দেওয়ান দ্রুত এক গ্লাস পানি এনে আদিবার হাতে দিলেন। আস্তে আস্তে খা আম্মা। আদিবা কয়েক ঢোক পানি খেয়ে ধীরে ধীরে স্বাভাবিক হলো। ইকবাল দেওয়ান এবার কড়া চোখে ইয়াজের দিকে তাকালেন। তোর কি একটুও কমন সেন্স নেই? ইয়াজ মোবাইল নামিয়ে নির্বাক হয়ে তাকিয়ে রইল। ইকবাল দেওয়ান আবার বললেন, কোথায় কি কথা বলতে হয় সেটাও বুঝিস না? এখানে ছোট্ট একটা মেয়ে বসে আছে, সবাই একসঙ্গে নাস্তা করছি, আর তুই কি সব আজে বাজে কথা বলছিস? ইয়াজ মাথা নিচু করে শান্ত গলায় বলল, জি, ভুল হয়ে গেছে। আর কোনো কথা না বলে সে ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো। একবার খুব কিছু সময়ের জন্য আদিবার দিকে তাকালো। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলতেই আদিবা তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলল। ইয়াজ দ্রুত নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। কখন আবার কি কথা মুখ দিয়ে বের করে বলে দেয়, তখন আবার আরেক বিপদ। কোনোভাবেই মেহজাবিন দেওয়ানের কানে দেয়া যাবে না বাল্যবিবাহ করেছে। তার মা যত নরম দেখায় মোটেও তেমন না, হাসি খুশি মানুষ, কিন্তু অন্যায় অবিচার দেখলে নিজের বাড়ির মানুষকেও ছাড়বে না। ইয়াজের স্পষ্ট মনে আছে, ছোটবেলায় একবার ইয়াস পাশের বাসার বিড়ালকে ঢিল মারছিল। মেহজাবিন দেওয়ান সেদিন 3 দিন কথা বলেননি ছেলের সাথে। আর যদি জানে তার ছেলে বাল্যবিবাহ করেছে, নিজে ধরে নিজের ছেলেকে জেলে পুরে দেবে। নাস্তা শেষ করে ইয়াস আর ইয়োভান আদিবাকে নিয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর গাড়িটা ঢাকার বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে থামল। বিশাল গেট, ভেতরে ছুটে বেড়ানো ছাত্রীরা আর অভিভাবকদের ভিড়ে দেখে আদিবা অজান্তে ইউভানের হাতের প্রান্তটা আলতো করে চেপে ধরল। ইউভান সেটা টের পেয়ে মুচকি হেসে বলল, আরে আদি, কি হলো? আমরা তো আছি। তিনজন অফিস ভবনের দিকে এগিয়ে গেল। রিসিপশনে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর তাদের ভর্তি শাখার দায়িত্বে থাকা এক ম্যাডামের কক্ষে যেতে বলা হলো। কক্ষে ঢুকতে ভদ্রমহিলা হাসি মুখে বললেন, জি বসুন। কাকে ভর্তি করাতে এসেছেন? ইয়াস ভদ্রভাবে চেয়ার টেনে বসে হালকা হাসল, আমার ছোট বোনকে। তবে আগে একটা কথা বলি ম্যাডাম, আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর। কথাটা শুনে ম্যাডাম হেসে ফেললেন, ধন্যবাদ। তবে আগে ভর্তি শেষ করি, তারপর প্রশংসা শুনব। পাশে দাঁড়িয়ে থাকা ইউভান মুখ টিপে হাসল, ভাই 5 মিনিটও হয়নি, শুরু করে দিলি? ইয়াস নিরীহ মুখ করে বলল, আমি তো শুধু সত্যিটাই বললাম। সুন্দর হাসির প্রশংসা করা কি অপরাধ? ম্যাডাম আদিবার ভর্তির সব কার্যক্রম শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কাজের চেয়ে যেন চোখাচোখের কাজটাই বেশি চলছে। ইয়াস এক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়ে আছে। ম্যাডাম যতবার চোখ তুলে তাকাচ্ছেন, ততবারই দুজনের চোখ এক হয়ে যাচ্ছে। আর চোখ মিললেই ইয়াস ঠোঁটের কোণে দুষ্টু একটা হাসি ফুটিয়ে দিচ্ছে। অন্যদিকে ম্যাডামও অজান্তে বারবার ইয়াসের দিকেই তাকিয়ে ফেলছেন। এসব দেখে ইউভান আর আদিবা গোল গোল চোখে দুজনের নীরব প্রেমের কার্যকলাপ দেখছে। দেখতে দেখতে প্রায় 20 মিনিট কেটে গেল, অথচ ভর্তির ফর্মের কাজের চেয়ে চোখের ভাষাতেই যেন বেশি কথা হয়ে গেল। শেষ পর্যন্ত ইউভান বিরক্ত হয়ে বলে উঠল, ভাই, তোদের শুভ দৃষ্টি যদি শেষ হয়ে থাকে তাহলে বল, বিয়েটাও পড়িয়ে দিই। আর বিড়াল মারার কাজটা বাসর ঘরে গিয়ে করিস। এখানে আমরা দুজন নিষ্পাপ মানুষ বসে আছি, আমাদের সামনে এত রোমান্স করলে কিন্তু লজ্জায় আমরা গলে পানি হয়ে যাব। ইউভানের কথা শুনে ম্যাডাম লজ্জায় একেবারে লাল হয়ে গেলেন। তাড়াহুড়ো করে আদিবার ভর্তি প্রক্রিয়া শেষ করে বললেন, আপনার বোনের ভর্তি সম্পন্ন হয়েছে, চাইলে আজ থেকে ক্লাস করতে পারে।
আর যদি আজ না চায় তাহলে কাল থেকে নিয়মিত ক্লাস শুরু করতে পারবে। এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল? আমার তো এখনো পিপাসাই মিটল না। ম্যামের কথা শেষ হওয়ার আগেই ইয়াশ বলে উঠল। ম্যাম অবাক হয়ে বললেন, মানে? আপনার পানির পিপাসা পেয়েছে? তাহলে পানি খেয়ে নিন। আমাকে বলছেন কেন? ইয়াশ হালকা হেসে বলল, আপনার এই হটনেসে আমি তো হট হয়ে গেছি। থুরি থুরি, আই মিন গলা শুকিয়ে গেছে। তবে এই পিপাসা সাধারণ পানিতে মিটবে না। আপনার নদীর মতো গভীর চোখের পানিতেই বোধহয় মিটবে। কথাটা শুনে ম্যাডাম লজ্জায় চোখ নামিয়ে ফেললেন। জীবনে কেউ তাকে এভাবে মিষ্টি করে খুনসুটি করে কিচ্ছু বলেনি। এদিকে ভীষণ লজ্জা লাগছে, অন্যদিকে অদ্ভুত এক ভালো লাগাও কাজ করছে। ঠিক তখনই হঠাৎ দুটো ছোট্ট ছেলে হুড়মুড় করে কেবিনে ঢুকে পড়ল। মা মা চিৎকার করতে করতে তারা দৌড়ে এসে ম্যাডামকে জড়িয়ে ধরল। ম্যাডামও হাসি মুখে তাদের কুলে তুলে আদর করতে লাগলেন। সেটা দেখে ইয়াসের চোখ যেন কপালে উঠে গেল। এই ব্যাটারি দুটো কার? আর আপনাকে মামা বলে কেন ডাকছে? ইয়াসের কথা বুঝতে না পেরে ম্যাডাম একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, ব্যাটারি মানে? কিসের ব্যাটারি? কি বলছেন এগুলো? ব্যাটারি মানে এই যে আপনার কুলে থাকা বাচ্চাদের কথা বলছিলাম আমি। প্রশ্ন শুনে ম্যাডাম একটু ইতস্তত করে বললেন, ওরা আমার বাচ্চা। এই কথা শোনা মাত্রই ইয়াসের মনে হলো যেন তার হৃদয়ে একসঙ্গে হাজারটা বজ্রপাত হলো। মুখটা মুহূর্তে শুকিয়ে গেল। কয়েক কদম পিছিয়ে গিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, না, এ হতে পারে না। আমি এটা মানি না। আপনি আমার ছোট্ট নিষ্পাপ মনটাকে চুরমার করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনার যতগুলো বাচ্চা হবে সবাই ল্যাংটা হয়ে জন্ম নেবে। কথাটা বলেই ইয়াস ঝড়ের বেগে কেবিন থেকে বেরিয়ে গেল। ম্যাডাম হতভম্ব হয়ে গোল গোল চোখে দরজার দিকে তাকিয়ে রইলেন, যেন এখনো বুঝে উঠতে পারছেন না একটু আগে আসলে কি ঘটে গেল। চলবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের কার কাছে গল্পটা কেমন লাগছে প্লিজ জানাবেন। আপনারা যারা কষ্ট করে আমার এই গল্পগুলো শোনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে গল্পগুলো শোনার জন্য। যারা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করেন না প্লিজ কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।